বাকশাল কায়েম হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশের মিডিয়ার উপরে একটা খড়গ নেমে আসে এবং অনেক মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কারো নাম বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা সবাই জানেন বেশিরভাগ মিডিয়া আইদার ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি অথবা জমি দখল করে তারা মিডিয়া নিয়েছে। তো এই জিনিসটা ব্যাংক খেলাপি সরকারের সহায়তা ছাড়া হয় না, জমি দখলও সরকারি সহায়তা ছাড়া হয় না। যাদের ব্যাপারে অভিযোগ রয়েছে নদী দখল, খাল দখলের, তারা কি করে ভর্তুকি দিয়ে মিডিয়া চালায় এবং কেন? সব জায়গায় ব্যবসায়ীরা নিজেদের চিন্তা সবার আগে রাখে, দেশের রাজনৈতিক পরিস্থিতি যার ঘাট যাক, দেশের মানুষ যা খুশি তা করুক, সেটা নিয়ে তাদের চিন্তায় আসে না। কোন ধরনের শব্দ ব্যবহার করে শিরোনাম করা যাবে, অর্থাৎ শেখ হাসিনা নাকি পালিয়েছে নাকি ক্ষমতা ছেড়েছে, এই ধরনের শব্দ চয়নগুলো সম্পূর্ণ ওই কর্পোরেট নির্ধারণ করা। গণমাধ্যমের 16 বছরের চেহারাটি অ্যাম্বুলেন্সের ভেতরে ডাকাতদের বসে থাকার চেহারা। এই সংসদ মনে করে রাজনৈতিক পরিবেশ নয়, বড় ব্যবসায়িক গ্রুপগুলোর একচেটিয়া নিয়ন্ত্রণ গণমাধ্যমের স্বাধীনতার পথে প্রধান অন্তরায়। এটি একটি বিতর্ক প্রতিযোগিতা না বলাই ভালো। কাজেই আমার ধারণা বিতার্কিকগণ ইতিমধ্যেই জানেন যে শুধুমাত্র পয়েন্ট অফ ইনফরমেশনই এই বিতর্কে আমরা অ্যালাউ করছি। জটিলতা কমানোর জন্য পয়েন্ট অফ অর্ডার এবং প্রিভিলেজগুলো আপাতত স্থগিত থাকছে। সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রী আশরাফ কায়সারকে অনুরোধ করছি সংসদে তার প্রস্তাবটি উত্থাপন করবার জন্য। প্রধানমন্ত্রী হিসাবে আমি যে বিষয়টি অবতারণা করতে চাচ্ছি সেটি হচ্ছে রাজনৈতিক পরিবেশ নয়, বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর একচেটিয়া নিয়ন্ত্রণের কারণেই গণমাধ্যমের স্বাধীনতা ব্যাহত হয় বা অন্তরায়। এটি বলা দরকার রাজনৈতিক পরিবেশ আসলে কি, কেননা রাজনৈতিক পরিবেশ হচ্ছে যেই পরিবেশ সমাজের অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে বা সোসাইটিকে নিয়ন্ত্রণ করে বা প্রভাবিত করে। মানে ক্ষমতায় যদি একটা টোটালিটেরিয়ান গভর্নমেন্ট থাকে, তারা এক ধরনের রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার একভাবে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে, এমনকি বর্তমানে আমাদের দেশে যে অন্তর্বর্তী সরকার তারাও একটা রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে। আমাদের আগে বুঝতে হবে যে রাজনৈতিক পরিবেশ বলতে আমরা কি মিন করছি। আরেকটা জিনিস হচ্ছে বড় ব্যবসায়ী গ্রুপ কারা। এটি হচ্ছে যে যারা, আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে কে ভর্তুকি দিয়ে মিডিয়া চালাতে পারে। যারা বাংলাদেশে বড় ব্যবসায়ী গ্রুপ, আমরা বাংলাদেশকে উদাহরণ হিসেবে বলবো যাতে করে রেফারেন্স টানতে আমাদের সুবিধা হয়। কারা ভর্তুকি দিয়ে মিডিয়া চালায়, যাদের ব্যাপারে অভিযোগ রয়েছে নদী দখল, খাল দখলের, তারা কি করে ভর্তুকি দিয়ে মিডিয়া চালায় এবং কেন? এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তারা কোন উদ্দেশ্যে মিডিয়া চালায়। আর 3 হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা কি। এখন গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে মানুষের পক্ষে কথা বলার স্বাধীনতা, মানুষের ইস্যু নিয়ে কথা বলার স্বাধীনতা, যেখানে আপনার কোনো ব্যবসায়িক স্বার্থ থাকবে না এবং রাজনৈতিক অভিলাষ থাকবে না। এখন এই যদি হয় আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা প্রথমে জানতে চাই যে সাংবাদিকতা আসলে কি। সাংবাদিকতা বা গণমাধ্যমের মূল চরিত্রই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, রাজনৈতিক ক্ষমতাকে, সরকারের ক্ষমতাকে এবং সমাজের প্রভাব প্রতিপত্তি আছে এমন ক্ষমতাকে প্রশ্ন করা। সাংবাদিকতা এবং গণমাধ্যমের এই একটি কাজ, আর যত কাজ আমরা দেখি সেগুলো অক্সিলারি, সেগুলো না থাকলেও চলবে। কাজেই আমরা দেখতে চাই যে প্রশ্ন করার ক্ষমতাকে কারা রহিত করেন। এখন দেখুন, আমরা দেখতে পাই যারা সাংবাদিকতার সাবজেক্ট তারা যদি সংবাদপত্রের মালিক হন তাহলে উনি প্রশ্নটা করবেন কি করে, এবং যারা সংবাদপত্রের সাবজেক্ট তারা যদি নিয়ন্ত্রণ করেন তার এডিটোরিয়াল টোনালিটি, তাহলে উনি প্রশ্ন করবেন কি করে। এখন আমার খুব সুবিধা হয়েছে, আমাদের বিরোধী দলীয় নেতা একজন ব্যবসায়ী, তাতে উনি নিশ্চয়ই ভালো বুঝতে পারবেন যে ব্যবসায়ীরা গণমাধ্যম নিয়ন্ত্রণ করলে আমাদের ক্ষতিটি কোথায়। দেখুন, পাবলিক ট্রাস্ট জার্নালিজম যেটা আমরা বিবিসির কথা বলি বা অন্যান্য জায়গায় আছে, আমাদের দেশেও কিন্তু শুরু হয়েছিল। আমাদের দেশে দৈনিক বাংলা, টাইমস, বিচিত্রার মতো পত্রিকা ছিল। একমাত্র বিচিত্রা ছাড়া অন্য কাউকে কিন্তু আমরা পাবলিক ট্রাস্ট জার্নালিজম হিসাবে গ্রো করতে দেখি নাই। বরঞ্চ কি হতে দেখেছি, যখন যে সরকারে এসেছে তার তল্পিবাহক হতে দেখেছি। তারা জনগণের অর্থে পরিচালিত হতো কিন্তু সরকারের স্বার্থ রক্ষা করত। সরকার বলতে তাও গুটিকয় ব্যক্তির স্বার্থ রক্ষা করত এবং সরকারকে বিপদে ফেলে
তাকে অত্যন্ত বাজেভাবে বিদায়ে ওই জার্নালিজমের কিন্তু ভূমিকা ছিল। আমরা গত 16 বছর বাংলাদেশে কি দেখলাম? আমরা দেখতে পেলাম সাংবাদিকতার নামে অপরাধীদের প্রাধান্য। দেখুন, আমি একটি উদাহরণ দিতে চাই। ধরুন অ্যাম্বুলেন্সে করে মহল্লা দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, আমরা নিশ্চয়ই তাকে পথ ছেড়ে দিব, আমরা ভাববো তিনি জীবন বাঁচাতে এগিয়ে যাচ্ছেন। কিন্তু ওই অ্যাম্বুলেন্সের ভেতরে যদি ডাকাতরা বসে থাকে তাহলে কেমন হলো ঘটনাটা? আমরা আসলে কাকে পথ ছেড়ে দিলাম? গণমাধ্যমের 16 বছরের চেহারাটি অ্যাম্বুলেন্সের ভেতরে ডাকাতদের বসে থাকার চেহারা, এবং ওই ডাকাতদের নিয়ন্ত্রণ করতেন প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীগুলো। এবং কেন আমরা বলছি রাজনৈতিক পরিবেশ বদলালেও তাদের গণমাধ্যমের উপরে নিয়ন্ত্রণ বদলায় না? আমরা 16 বছরের পরে গত 11 মাসে বাংলাদেশে যে পরিবর্তিত অবস্থা দেখলাম, গত 3 দিনে আমরা দেখতে পেলাম একটি বা দুটি গণমাধ্যম এবং বিশেষ বৃহৎ অত্যন্ত নিন্দিত শিল্পগোষ্ঠীর গণমাধ্যম কি করে ছাত্র নেতাদের এবং কোনো নেত্রীর চরিত্র হননের জন্য বিভিন্ন কার্ড বানিয়েছেন, এবং তাদের পক্ষে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়নের নেতারা, তাদের পক্ষে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাব। তারা কিন্তু আবার ওই গোষ্ঠীর সংবাদপত্রের সম্পাদক। কাজেই এটি একটি নেক্সাস। এই নেক্সাসটি আমরা সুচারুভাবে তুলে ধরতে চাচ্ছি। আমরা জানি বারবার রাজনীতিবিদদের দোষারোপ করা হয়, রাজনীতিবিদরা জনগণের কাছে যান, মানুষের ভালো মন্দ বোঝেন, তারা ভুল করেন না, এটি আমরা বলছি না। কিন্তু যেই গোষ্ঠীটি গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে তাকে যেন আমরা চিহ্নিত করতে পারি, এবং ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণে গণমাধ্যমকে যেন আমরা সোচ্চারভাবে দেখতে পাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের সরকারি দলের প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে কিন্তু একজন সাংবাদিক ছিলেন, এবং অনেকেরই হয়তো জানা নেই যে উনি 1990 সাল থেকে 97 সালে যেই পত্রিকার কথা উনি বললেন বিচিত্রা, সেটির খুব উচ্চ পর্যায়ে একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে কাজ করেছেন। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, ওই সময়ে ওনার কিন্তু বেশ বড় বড় কিছু কাজ ছিল যেগুলো কিন্তু উনি সরকারের এগেনস্টেও বা রাজনৈতিক এস্টাবলিশমেন্টের এগেনস্টেও মন খুলে নিজের মেধা দিয়ে অনেক কিছু করেছিলেন। উনি আসলে সেটা কেন করতে পেরেছিলেন? বিচিত্রা কিন্তু সরকারি মালিকানাধীন, সরকারি অর্থায়নে চালিত একটা প্রতিষ্ঠান ছিল। উনি এজন্যই করতে পেরেছিলেন যে সেই সময় রাজনৈতিক একটি পরিস্থিতি ছিল। রাজনৈতিক পরিস্থিতির জন্য বা রাজনীতিবিদদের এই এন্ডোর্সমেন্টের জন্য সেই জিনিসটা হয়েছিল। আমরা দেখেছি যে আমাদের স্বাধীনতার পর থেকে প্রথম 4 বছর কিন্তু আমাদের বড় বড় মিডিয়া ছিল, কিন্তু আমাদের এখানে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মতো বিরাট সাংবাদিকরা ছিল। কিন্তু তারপরে আমরা দেখেছি বাকশাল কায়েম হওয়ার পর থেকেই কিন্তু বাংলাদেশের মিডিয়ার উপরে একটা খড়গ নেমে আসে এবং অনেক মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটার অনেক ক্ষেত্রেই উন্মোচন করেছিল, কিন্তু আমরা তারপরে আবার দেখেছি বিভিন্ন সময়ে এই জিনিসটা কিন্তু মিডিয়াকে কন্ট্রোল করা হয়েছিল রাজনীতিক স্বার্থেই এবং সরকারের হীন স্বার্থেই। দেখেন, আমাদের 4টা পিলার বলা হয়, যে রাষ্ট্রের এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি এবং মিডিয়াকে আমরা 4 পিলার হিসাবে বলি। আমরা কিন্তু দেখেছি যে গত কয়েক মাসে বা গত 1 থেকে 1.5 মাসে আমাদের যে ঐক্য কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, সেখানে কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে অন্যান্য জায়গাগুলিতে আসলে এক্সিকিউটিভের রোলটা কতটুক থাকা যায়। আমরা যেমন কথা বলছি বিচার বিভাগের স্বতন্ত্রতা নিয়ে, আমাদের কনস্টিটিউশনাল পজিশনগুলো, দুদক বা আমাদের ইলেকশন কমিশন, সেগুলো নিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু একটাই কনসার্ন বারবার উঠে আসছে যে সরকারের বা এক্সিকিউটিভের নিয়ন্ত্রণে যাতে না থাকে এই প্রতিষ্ঠানগুলো, সেই ব্যাপারেই কিন্তু আসলে কথা উঠছে। তো আমরা দেশের যে বড় বড় অন্যান্য বডি, আমার জুডিশিয়ারি বা অন্যান্য জায়গাগুলিতে সরকারের ব্যাপারে ইন্টারফারেন্সের ব্যাপারে আমরা সবাই জানি, স্বীকার করি। তাহলে আমরা মিডিয়ার মতো একটা জায়গায় সরকারের কন্ট্রোলটাকে স্বীকার না করার তো কোনো কারণ নাই। তো সেটা কিন্তু আসলে একটা বড় ব্যাপার। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলল যে কে কাকে বিপদে ফেলে, দায়িত্ব অন্যের ঘাড়ে চাঁদে। আসলে বিপদে আসলে ব্যবসায়ীরা সরকারকে বিপদে ফেলে না। আমরা ভালো করেই জানি সরকারি বা রাজনৈতিকরাই আসলে ব্যবসায়ীদের বিপদে ফেলে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্যবসায়ীদের তাদের একটা তো লাইসেন্স দেওয়া, কে লাইসেন্স পাবে না পাবে সবই কিন্তু সরকার বা যে
দল ক্ষমতায় থাকে, এখন বর্তমান দল ক্ষমতায় আছে, ওনারা কতগুলি লাইসেন্স দিয়েছে সেটাও আমাদের দেখতে হবে। এছাড়াও সরকারের হাতে অনেক ক্ষমতা থাকে। সরকার তাদের যে কোনো ব্যবসায়ীদের ট্যাক্স ফাইল নিয়ে যখন তখন তারা এটাকে হ্যারাস করে এবং বিভিন্নভাবে তারা মিডিয়ার যারা সৎ ব্যবসায়ী আছে তাদেরকে অলমোস্ট লিটারালি ব্ল্যাকমেল করে এবং সো দ্যাট তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা তারা বলতে না পারে সেই ব্যবস্থাটা কিন্তু করে, এবং সেটা আমরা গত 15 বছর ভালো করেই দেখেছি। আমার বক্তব্যের শেষ পর্যায়ে আমার অন্যান্য সংসদ সদস্যরাও এই ব্যাপারে বিস্তারিত কথা বলবে। আমি শুধু একটা অংশ দিয়ে শেষ করছি। আপনারা সকলেই জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে গণমাধ্যম কমিশনের একটি প্রতিবেদন, মিডিয়া সংস্কার প্রতিবেদন তৈরি করেছিল। জনাব কামাল আহমেদ এটা হেড করেছিল এবং মার্চে এটার রিপোর্ট বার করেছিল। সেটার একটা অংশ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সেখানে বলা হয়েছে সারসংক্ষেপের মধ্যে যে গত 3 দশকে গণমাধ্যমের যে ব্যাপক বিকাশ ঘটেছে তা মূলত বেসরকারি খাতের মাধ্যমেই হয়েছে, এটা উনি স্বীকার করেছেন। তবে গণমাধ্যমের বিনিয়োগের উৎস নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলা হয়নি। ফলস্বরূপ গণমাধ্যমে প্রবলভাবে রাজনৈতিক প্রভাব পড়েছে। অনেক ব্যবসায়ী গোষ্ঠী নিজেদের ব্যবসাকে সুরক্ষা দেওয়ার জন্য গণমাধ্যমকে ঢাল হিসাবে ব্যবহার করেছে এবং সরকারি দলের সমর্থনে সংবাদ পরিবেশনের জন্য সম্পাদকীয় নীতিতে প্রভাব বিস্তার করেছে। একই গোষ্ঠীর মালিকানায় একাধিক সংবাদপত্র, টেলিভিশন, রেডিও ও অনলাইন পরিচালিত হয়েছে, যার মাধ্যমে গণমাধ্যমে গোষ্ঠীগত প্রভাব কেন্দ্রীভূত করার প্রচেষ্টা দেখা গেছে। এতে গণমাধ্যমের সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। সামগ্রিকভাবে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা কমেছে এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের ব্যবসায়িক ভিত্তিও দুর্বল হয়েছে। তো সব জায়গায় কিন্তু আসলে মেইন কালপিট আমরা দেখছি রাজনৈতিক প্রভাব এবং সরকারের সরাসরি হস্তক্ষেপ। ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে। তিনি অত্যন্ত সুন্দরভাবে একটি বিষয় তুলে ধরেছেন যে আলটিমেটলি গত দশকগুলোতে যে চ্যানেলগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো যদি প্রাইভেট ইনভেস্টমেন্টে হয়, তার মানে সেটার পলিসি, সেটি কিভাবে চলবে না, কোন ধরনের শব্দ ব্যবহার করে শিরোনাম করা যাবে, অর্থাৎ শেখ হাসিনা নাকি পালিয়েছে নাকি ক্ষমতা ছেড়েছে, এই ধরনের শব্দ চয়নগুলো সম্পূর্ণ ওই কর্পোরেট নির্ধারণ করে। এক। দ্বিতীয়ত, আপনি দেখবেন যে মালিকানায়, অর্থাৎ যেই চ্যানেল মালিকানাটা হচ্ছে দিচ্ছে, তারা স্পন্সরশিপ প্রোভাইড করে। অ্যাডভার্টাইজমেন্টগুলো যেগুলো থেকে আসবে সেটার উপর নির্ভর করে আপনার সংবাদের কন্টেন্টগুলো কেমন হবে, কোন ধরনের প্রতিবেদনে আপনি সমালোচনা করতে পারবেন আর শুধুমাত্র একটা প্রতিবেদন প্রকাশ করতে পারবেন। অতঃপর কি আমরা যদি বলি বেক্সিম কোড যে আন্ডারে যে ধরনের হচ্ছে, আপনারা দেখবো যে যমুনা টিভি বা এক্সেট্রা এরা আছে হচ্ছে বসুন্ধরা গ্রুপের আন্ডারে, তারা কিন্তু বসুন্ধরা গ্রুপের যে হচ্ছে রিয়েল এস্টেট কেলেঙ্কারি আছে সেই ধরনের কোনো ধরনের সমালোচনামূলক প্রতিবেদনগুলো করতে পারে না বা করতে তাদেরকে দেওয়া হয় না। দ্বিতীয়ত, রাজনৈতিক পরিবেশে যদি দায়ী হয়, আমরা একটি বিষয় জানি, রাজনৈতিক পরিবেশ স্পষ্টভাবে দেখা যায়, অর্থাৎ আপনার উপরে কে প্রভাব খাটাচ্ছে সেটিকে আপনি স্পষ্ট দেখতে পারেন, আপনি একটি প্রতিরোধ করতে পারেন। যার কারণে আপনি দেখবেন যে গত 15 বছরের যে রাজনৈতিক পরিবেশ ছিল এখন তো নেই। তাহলে এখন কি আমার মিডিয়া স্বাধীন কিনা সেটি কিন্তু না। তার মানে কি আমার মিডিয়া যদি বর্তমানেও স্বাধীন না হয়, তার মানে একটা অদৃশ্য প্রভাব রয়েছে। এই অদৃশ্য প্রভাবটা কোথায়? সেটি হচ্ছে আমার প্রত্যেকটা স্পন্সরশিপের একটা কন্ট্রাক্টে কিছু কিছু হচ্ছে ক্লজ থাকে, যে ক্লজের কারণে একটি মিডিয়া কিছু নির্দিষ্ট বিষয় আসলে কখনো উল্লেখযোগ্যভাবে প্রতিবেদন করতে পারে না। দ্বিতীয়ত, তাদের সাংবাদিকরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করলো সেটা স্টুডিওতে যে আটকে যায়। এই যে স্টুডিওতে যে আটকে যাওয়া, এটির কারণ কি? 3টি কারণ। 1 নাম্বার, এই ধরনের প্রাইভেট ওনারশিপে করা প্রত্যেকটা আলটিমেটলি চ্যানেলগুলো, যেটি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে তারা ভর্তুকি দিয়ে চালাচ্ছে, কেননা এই ব্যবসায়ীরা তাদের মালিকানায় থাকা এই চ্যানেলগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেন, তাদের নিজস্ব হচ্ছে সত্য হোক বা মিথ্যা হোক নিজের জন্য হচ্ছে প্রচারের কাজে ব্যবহার করেন। তৃতীয়ত, তারা আসলে জনগণের হচ্ছে কি ধরনের উপকার করবেন সেটি নিয়ে মাথা ব্যথা না করে প্রতিদ্বন্দ্বী বিজনেস বা প্রতিদ্বন্দ্বী কোনো দল থাকলে তাদেরকে হচ্ছে কিভাবে টেনে নামানো যায় সেটি নিয়ে তারা খুবই বেশি মনোযোগী থাকেন। যেখানে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা হয় যে আমরা তো রাজনৈতিক পরিবেশের একটি উত্থান পতন পরিবর্তন সবকিছুই দেখতে পারি, কিন্তু যমুনা টিভি যখন হচ্ছে গত সময়ে, যখন এই আমাদের জুলাই আন্দোলনের সময় যমুনা টিভি যে ভূমিকা রেখেছে সেটি সকলে আমরা হচ্ছে স্বীকার করতে পেরেছি। এটির কারণ কি? যিনি মালিক ছিলেন সেই মালিক এই রাজনৈতিক প্রভাব বলয়ের বাহিরে ছিলেন বিধায়। মিনিংফুলি কি, যে আপনার এই মালিকের দ্বারা নির্ধারিত হবে যে আপনার রাজনৈতিক পরিবেশ যাই হোক না কেন, মালিক যদি অনুমতি দেয় তাহলে আলটিমেটলি এই সংবাদটা প্রকাশ হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কর্পোরেশনগুলো বর্তমানে এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা, যেটি কিনা আমরা প্রকৃত জার্নালিজম বলি, সেটিকে স্টুডিওর গণ্ডি পার করতে না দেওয়ার কারণ হচ্ছে আপনার দলের পরিবর্তন হলেও ব্যক্তি স্বার্থের পরিবর্তন হয় না। অর্থাৎ কি, ব্যক্তিরা নির্বাচনের আগে সম্পূর্ণরূপে এই চ্যানেলগুলোকে হচ্ছে তারা ব্যবহার করেন যেন হচ্ছে শুধুমাত্র তারই প্রচারণা করা হয়। এখন আমরা একটু আসছি,
আপনারা রাজনৈতিক সরকার দ্বারা যে হচ্ছে যে নিয়ন্ত্রণটা বলেন, তার থেকে বড় হচ্ছে কর্পোরেশন নিয়ন্ত্রণ। কর্পোরেশন নিয়ন্ত্রণ 3 ধরনের সেট অফ লোককে হচ্ছে তারা সোজা কথায় পালেন। ব্যাপারটা কেমন দেখতে? 1 নম্বর, যারা হচ্ছে বর্তমান ট্রেন্ডি নিউজগুলো করতে পারতেন। দ্বিতীয়ত, যারা আগের নিউজগুলো করেছেন গত 15 বছর, কিন্তু তারা কিন্তু এখনো চাকরিচ্যুত হন নাই, কিন্তু তাদেরকে এই যে সাইডলাইনটা করা হয়েছে, এখন সাইডলাইনে রেখে হচ্ছে তাদেরকে আলটিমেটলি এই যে আমরা যেটি শব্দ বলছি যে পালা, কিছুটা ইনফর্মাল হলেও আপনারা দেখবেন এদেরকে রেখে দেওয়ার একটি মূল ভিত্তি হচ্ছে যে তারা একটি লিয়াজও মেনটেন করে চলতে চান, এবং এই লিয়াজোর কারণে মিডিয়াকে কোনোদিন আসলে প্রকৃত স্বাধীনতা বলতে যেটি, সেটিকে দেওয়া হয় না। এবার আমরা একটি ছোট বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আমরা এই মিডিয়াগুলো যখন ব্যবসার উপরে নির্ভরশীল হয়ে যায় তখন কি হয়। অর্থাৎ আপনারা দেখবেন যে প্রত্যেকটি মিডিয়া যেগুলো হচ্ছে চ্যানেল 24-এর কথা যদি আমরা বলি, হামিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজদের এগেনস্টে কোনো ধরনের কোনো কথা আমরা কোনোদিন বলতে শুনিনি। আপনি কেন এইখানে স্পন্সর হওয়ার পরেও তারা চ্যানেল 24 কোনোদিন হামিম গ্রুপের যে ইনসিডেন্টগুলো, গার্মেন্টস ইনসিডেন্টগুলো নিয়ে কথা বলতে পারে না? কেননা হচ্ছে যে তাদেরকে এই জিনিসটা ফান্ডিং দেয়, তাদেরকে এই কর্পোরেশনটা ফান্ডিং দেয়। ফান্ডিংয়ের এগেনস্টে আমাদের দেশের মিডিয়া এখনো কথা বলতে পারে না। এবার একটু আমরা যদি দেশ ছাড়িয়ে আপনি যদি যান, আপনার রাজনৈতিক পরিবেশের থেকে তো ভালো রাজনৈতিক পরিবেশ আমেরিকাতে এক্সিস্ট করছে, তাহলে সেখানকার কর্পোরেশনগুলা আলটিমেটলি হচ্ছে দেখবেন যে তাদের যে পলিটিক্যাল ন্যারেটিভ থেকে শুরু করে অন্যান্য যে বক্তব্য আছে সেগুলোকে রেগুলেট করে, এবং এই রেগুলেটরি বডির এগেনস্টে হচ্ছে তাদের ওখানে তো সু করা যাবে, লিগালি আইনত কোনো ধরনের একটা পদক্ষেপ নেওয়া যায়। আমাদের এখানে সেটাও নাই। তার মানে কি, আমরা অন্তত পক্ষে রাজনৈতিক পরিবেশকে স্পষ্ট দেখতে পেলেও কর্পোরেশনের যে বাইন্ডিংগুলো সেগুলোকে আমরা স্পষ্ট দেখতে পাই না, যেটার কারণে আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম কোনোদিন আসলে প্রকাশ্যে আসতেই পারে না, যদি সেটি হয়ও। এর পরবর্তীতে আমরা বিশেষ করি বিরোধী দলীয় নেতা এটি বোঝাতে চেয়েছেন যে লাইসেন্স প্রভিশন এবং অন্যান্য বিষয় দিয়ে আমরা হচ্ছে ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করার হয়তো চেষ্টা করতে পারি। ধরে নিলাম সরকারের সেই মতলব যদি থাকেও, যে কোনো সরকার চাইলে সেটা করতে পারে। 15 সেকেন্ডে শেষ করছি। কর্পোরেশনগুলোর এই মালিকানার যে হচ্ছে রুল রেগুলেশন অন্যান্য কিছু আছে, সেগুলোকে মিডিয়া ভাঙতে পারে না। অন্তত সরকার যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয়, আমি তার এগেনস্টে একটা ব্যানার ধরে বলতে পারি, না আমি তোমার কথা শুনতে চাই না, কেননা সেটি স্পষ্ট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী বলার চেষ্টা করলেন যে আসলে মালিকানাগুলা তো এরকম কর্পোরেটের হাতে থাকে, যার কারণে তারা এই শব্দ চয়নগুলা কি হবে এই প্রত্যেকটা কিছু এডিট করতে পারে। বাস্তবতাটা কিন্তু আসলে এরকম না। বাস্তবতাটা কীরকম? বাস্তবতাটা হচ্ছে আপনার যে সেন্সরশিপ যে জায়গাটা, সেটা সম্পূর্ণ থাকে রাষ্ট্রের হাতে। অর্থাৎ আজকের মালিকানা মিডিয়া হাউসের যেই থাকুক না কেন, দিন শেষে আপনার দেশে কোন ধরনের নিউজগুলো যাবে, কোন ধরনের শব্দচয়নগুলো আপনার দেশের সাথে মানানসই, এই প্রত্যেকটা জিনিস রেগুলেট করে আপনার এই সেন্সরশিপ মডেল যে জিনিসটি। আপনি দেখবেন যে আসলে পলিটিক্যাল কন্ট্রোল যে মডেল, সেটা অনুযায়ী আপনাকে হচ্ছে কি দেখায়, সেটা হচ্ছে সরকার গণমাধ্যমকে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে। উদাহরণস্বরূপ আপনি দেখবেন শুধুমাত্র বাংলাদেশ না, চীনেও আপনার হচ্ছে গ্রেট যে ফায়ারওয়াল মিডিয়ার যে সেন্সরশিপ, সেটাও আসলে সরকার চালায়। তার মানে এই যে তারা আজকে একটা মিথ্যা আমাকে একটা অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করলেন যে এই এডিটর জিনিসগুলোর প্রত্যেকটা একটা নীতিমালা থাকে কর্পোরেশনের, এই জিনিসটা সম্পূর্ণভাবে ভুল। এরপরে আসেন তাদের আরেকটা কথা, সেটা হচ্ছে ভর্তুকি কেন দেয় এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যদি তাদের কোনো স্বার্থ না থাকে? অবশ্যই তাদের স্বার্থ আছে, আমরা তো কেউ অস্বীকার করছি না যে ব্যবসায়িক যারা আছে তারা এটাকে কন্ট্রোল করার চেষ্টা করে না, কিন্তু এখানে দেখতে হবে প্রধান অন্তরায় কোনটা। প্রধান অন্তরায় কি ব্যবসায়িক নাকি হচ্ছে রাজনৈতিক পরিবেশটা? আমরা মনে করছি রাজনৈতিক পরিবেশটা। কেন? সেটার উত্তর হচ্ছে এইখানে যে আজকে এই ব্যবসায়ীরা কেন এই সুযোগটুকু পেয়েছে যে আপনার এই মালিকানাধীনগুলো তাদের ভেতরে দিবে, কেন আজকে তারা এই স্পন্সরশিপগুলো করবে, তারা এই ভর্তুকিগুলো দিবে। এর কারণ হচ্ছে আপনার রাজনৈতিক পরিবেশ এইরকমই না যে আসলে সেই জিনিসটাকে কন্ট্রোল করে ব্যবসায়ীগুলোকে রেগুলেট করার চেষ্টা করবে, তাদেরকে অ্যাটলিস্ট দায়বদ্ধ করবে যে না তুমি এই জায়গায় চাইলেই কন্ট্রোলটা নিতে পারবা না, আমি এখানে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। তারা আসলে তাদের স্বার্থের জন্য তাদেরকে 100 কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্সে দিয়ে দিলে তারা আসলে দিন শেষে চুপ করে থাকে যে ঠিক আছে তুমি তোমার মতন করে চালাও। তাহলে ব্যাকগ্রাউন্ডে কাজটা আসলে গোড়ায় গলতটা কোথায়? গোড়ায় গলতটা হচ্ছে আমার আজকে এই রাজনৈতিক দলগুলো। প্রথমে এবার আসে আমাদের কিছু আর্গুমেন্টে, তারপর আসলে তাদের যুক্তি খণ্ডন করবো। সেটা হচ্ছে যে দেখেন এই ধরনের রাজনৈতিক যে পরিবেশ, এই পরিবেশটা না সরাসরি আপনার মিডিয়াকে প্রভাব ফেলতে পারে, ডিরেক্ট একটা ইম্প্যাক্ট রাখে। কিরকম? আপনি যদি অথরিটেরিয়ান মিডিয়া থিওরি দেখেন, সেটা আসলে কি সরকার মিডিয়াকে রাষ্ট্রের হাতে হিসেবে ব্যবহার করে, মত প্রকাশের স্বাধীনতাকে জাতীয় স্বার্থে হুমকি হিসেবে প্রতিষ্ঠিত করে। এর কারণ কি? আপনি যদি দেখেন
আজকে অস্তিত্ব টিকিয়ে রাখার দায় সব থেকে কার বেশি, ব্যবসায়িকদের নাকি রাজনৈতিক দলের? কারণ ব্যবসায়িকদের অস্তিত্ব টিকে থাকবে তার প্রোডাকশন দিয়ে, তার বিজনেস মডেল দিয়ে, তার ট্রেড দিয়ে, সবকিছু দিয়ে। কিন্তু সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে কি করতে হবে? তাকে অবশ্যই গণমাধ্যমকে হাতিয়ার রাখতে হবে, কেননা তার গুড ইমেজ দরকার, তার ভোট ব্যাংক দরকার। এই প্রত্যেকটা জিনিসের জন্য সরাসরি সরকার বা রাজনৈতিক পরিবেশটা আপনার এখানে ডিরেক্টলি সংবাদ মাধ্যমগুলোকে করে পরে চেয়ে নিব। আপনি দেখেন এই যে আইন প্রয়োগ, এই যে গ্রেফতার করা, মিডিয়া হাউস বন্ধ করা, আদালতে কোনো কেসকে ধামাচাপা দেওয়া, এই প্রত্যেকটা জিনিস ডিরেক্টলি কে ইনফ্লুয়েন্স করতে পারে? সেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। কিভাবে পারে? আপনি দেখেন বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন, ডিএসএ ডিজিটাল সিকিউরিটি যে অ্যাক্ট দিয়ে গত 15 বছরে কত রকম সাংবাদিককে আপনার গুম খুন হত্যা করা হয়েছে, সাদা পোশাকে গিয়ে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে। আপনি দেখবেন শরীফুল ইসলাম ও নেত্র নিউজের বিরুদ্ধে কিভাবে মামলা হয়েছে। আপনি দেখবেন সাগর রুনি হত্যা মামলা কিভাবে একটা ধামাচাপা দেওয়া হয়েছে, কোনো রকমের কোনো কাজ এখানে আসে নাই। তার মানে দিন শেষে আপনি ব্যবসায়িক গোষ্ঠী, আজকে যেরকম বসুন্ধরার এমডি আনভিরের বিরুদ্ধে যখন মুনিয়া স্ক্যান্ডাল যখন ভাইরাল হয়, আপনি আসলে তার বিরুদ্ধে গিয়ে রাস্তায় দাঁড়াচ্ছিলেন, দাঁড়ায় কথা বলতে পারছিলেন, মানুষজন প্রশ্ন করার জায়গা পাচ্ছিল, কোন সাহসে সেই কথাটা করতে পারে। কিন্তু আজকে যখন ডিএসএ অ্যাক্ট দিয়ে, পরে চেয়ে নিব, ডিএসএ অ্যাক্ট দিয়ে যখন আপনি খুন গুম করছিলেন, তখন একটা আইওয়াশ দেওয়ার চেষ্টা করছিলেন আপনি মিডিয়া মানুষগুলোকে, যে না আমি তো তার আইন লঙ্ঘন করেছে তাই করেছি। তার মানে এই যে আপনি আইন বাড়ানোর মাধ্যমে নতুনভাবে সংশোধন করার চেষ্টা করে প্রত্যেকটা গণমাধ্যমকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। আমরা বিশেষ করে এই জায়গায় মানুষের কথা বলার জায়গা কম, তাই এটা। দ্বিতীয় যে জায়গাটা আপনি দেখবেন, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এরকম না, আপনি দেখবেন এই যে জামাল খাশোগির বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল ডিরেক্টলি তুরস্ক, আপনি দেখবেন সৌদি আরব রাষ্ট্রের ডিরেক্ট হস্তক্ষেপে জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। আপনি দেখবেন যে তুরস্কতে এরদোয়ান সরকারের সময় 1000-এর বেশি মিডিয়া কর্মীকে গ্রেফতার করেছে। আপনি দেখবেন রাশিয়াতে রাষ্ট্রবিরোধী রিপোর্ট করায় অ্যানাপলিটিক্সকে হত্যা করা হয়েছে। তার মানে এই যে সবকিছু তার ডিরেক্টলি আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতে যখনই যাবেন তখনই কাজগুলো আপনার সাথে করা হয়েছে। আপনি এবার দেখেন সবথেকে বড় যে জায়গাটা ভারতের ক্ষেত্রে, কেন আজকে আদানি কিংবা আমাদের বিরুদ্ধে কেউ কথা বলে না? বিকজ ভারত সরকার তার ওই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার থেকে টাকা খেয়ে রেখেছে। তাহলে গোড়ায় গলদ কোন জায়গায়? এই জায়গাতে। তার মানে আজকে সরকার দল যে জিনিসটা আমাকে বোঝানোর চেষ্টা করলো যে ব্যবসায়িকদের স্বার্থ রয়েছে, আমরাও তো বিশ্বাস করি তাদের স্বার্থ রয়েছে। একটা ছোট্ট স্বাভাবিক উদাহরণ দেখেন, আজকে আমি জানি যে আমার স্পিকারকে আজকে আমি টাকা দিয়ে চাইলে দুর্নীতি করে 15 সেকেন্ডে শেষ করছি, আজকে আমি ব্যালটটা পেতে পারবো না, তাই জন্য আমি তার কাছে টাকা নিয়ে যাচ্ছি না। কিন্তু আজকে যদি আমি জানতাম এই বিতর্কের পরিবেশটাই এইরকম যে আমি আজকে স্পিকারকে টাকা দিয়ে আমি ব্যালটটা কিনতে পারবো, তাহলে আমি ঠিকই যাবো। তার মানে দিন শেষে আপনার রাজনৈতিক পরিবেশটাই এইরকম ঘাপলা যে এখানে আপনি সুযোগটুকু করে দিচ্ছেন এই মানুষগুলোকে তার কাছে আসায়। তাই বিশ্বাস করি প্রধান অন্তরে অবশ্যই রাজনৈতিক পরিবেশ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা বিতর্ক করছি, খুবই গ্রে ফিল্ডের একটা বিতর্ক, কিন্তু আমাদের কথাবার্তাগুলো খুব ফিল্টার্ড ওয়েতে আসছে এবং এটা প্রমাণ করে যে আমরা এখনো শুধু গণমাধ্যম না, সাধারণ মানুষরাও কথা বলার সময় কতটা ফিল্টার্ড ওয়েতে তথ্য প্রচারের ক্ষেত্রে অনেক সচেতন ভূমিকা পালন করি। তো এটা একটা খারাপ দিক হিসেবেই আমি দেখছি। কথা হচ্ছে, যদি আমরা এখন এটা নিয়ে প্রশ্ন তুলি যে আসলে আমরা স্পন্সরশিপের জন্য কেন বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর কাছে যাচ্ছি, তাহলে কথা যেটা বলতে হয়, পাবলিক ট্রাস্ট নিয়ে প্রথমে আমাদের প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন আপনাকে। তো পাবলিক ট্রাস্টের জিনিসটা বাংলাদেশে কেন ওয়ার্কআউট করে না? এর কারণ হচ্ছে বাংলাদেশে যখন আপনি পাবলিক ট্রাস্টের মতো জিনিস আনবেন, সেখানে টাকা দেয় সচিবরা, সাধারণ মানুষরা সেখানে টাকা দেয় না। অর্থাৎ আপনার স্পন্সরশিপের জন্য ব্যবসায়ীদের কাছে ঘুরে ফিরে যেতেই হবে। এখানে আপনি কখনো শুধুমাত্র এই মানুষদের টাকা দিয়ে জিনিসপত্রগুলো চালাতে পারবেন না। এবার কিছু বেসিক আলোচনায় আসি, সেটা হচ্ছে যখন আমরা বলছি যে আপনার এই রাজনৈতিক পরিবেশগুলোই হচ্ছে প্রধান অন্তরায়, তখন আমরা দেখি চ্যানেল 24, সেটার যিনি মালিক আজাদ সাহেব, তিনি কিন্তু সরাসরি ফরিদপুরের আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তীতে 2024 সালে যখন ওনাকে হচ্ছে পদ দেওয়া হলো না, তখন তিনি হচ্ছে স্বতন্ত্র জায়গা থেকে আমাদের সংসদে জায়গা পেয়েছিলেন। কিন্তু আপনি দেখবেন যমুনার পরে যখন গত জুলাইয়ে হচ্ছে কোনো একটা চ্যানেল খুব সক্রিয় ভূমিকা পালন করেছে, আমাদের এখন যেই প্রধান উপদেষ্টারা আছেন, যেই আমাদের সমন্বয়করা আছেন, তাদেরকে চ্যানেলে ডেকে ডেকে হচ্ছে তারা বিভিন্ন ধরনের নিউজ প্রচার করেছেন, সেটাতে একটা সক্রিয় ভূমিকা রেখেছিল চ্যানেল 24, যার মালিক একজন আওয়ামী লীগের নেতা। অর্থাৎ ব্যবসায়িক যেই মাইন্ডসেটটা এই চ্যানেল 24 এর মালিকের, সেটা কিন্তু এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়েছে। তার রাজনৈতিক যেই অবস্থান, সেটা কিন্তু সেখানে মোটেও কোনো ধরনের ভূমিকা পালন করেনি। দেন সেকেন্ড আরেকটা আলোচনা, সেটা হচ্ছে আমরা যখন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কথা চিন্তা করি, আপনি চিন্তা করেন বসুন্ধরা গ্রুপের আন্ডারে সে যখন বিভিন্ন ধরনের পত্রিকাকে কন্ট্রোল করার ট্রাই করছে, ডেইলি সান আছে, কালের কণ্ঠ আছে, সেই সাথে হচ্ছে সম্ভবত বাংলাদেশ প্রতিদিন আছে, একটা গ্রুপের মালিক
যে যার একটা নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাধারা আছে কিংবা তার নির্দিষ্ট কিছু টার্গেট আছে, সে কিন্তু চাইবে তিনটা আলাদা আলাদা রাজনৈতিক দলের সাথেও কম্বিনেশন করতে পারে। সে চাইলে তিনটা আলাদা আলাদা ন্যারেটিভ আপনার মুখে আপনার মাথায় ঢুকাতে পারে। সে চাইলে একই ন্যারেটিভ তিনটা ডিফারেন্ট পত্রপত্রিকার মাধ্যমে আপনাকে প্রচার করতে পারে। এখন সাধারণ মানুষ হিসেবে আপনি আমি হয়তো নাই জানতে পারি যে এই তিনটা পেপারেরই মালিক একজন, কিন্তু আমি জানি দেখে হয়তো আমি এই ধরনের আলোচনাগুলো করছি। বাট যে সাধারণ মানুষটা জানে না, সে যখন তিনটা পত্রিকা দেখে এই সেম ন্যারেটিভ পাচ্ছে, তখন তার মাথার মধ্যে ঢুকে যায় হ্যাঁ এটাই হয়তো সত্য। বাট এইটা কিন্তু নট নেসেসারিলি কখনো সত্য হয় না। তার মানে আপনি দেখছেন এই ব্যবসায়িক গ্রুপগুলো যখন আপনার এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি ক্যাপচার করে রাখে, তখন আপনার পক্ষে কোনো ধরনের রাজনীতি দিয়েই এই জিনিসগুলোকে আসলে চেঞ্জ করা সম্ভব হয় না। আবার আরেকটা জিনিস, দীর্ঘ একটা সময় যখন আপনি আওয়ামী লীগের রেজিমে ছিলেন, তখন আপনি দেখছেন এই রাজনৈতিক যারা গণমাধ্যমে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতে চায়, তারা আসলে গণমাধ্যমে তো স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারেনি। তো সেই ক্ষেত্রে তাদের অবস্থাটা কি হয়েছে, তাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টের কোনো সুযোগ ছিল না, যার কারণে তারা অনেক ট্রেন্ড বেসিসে চলে গেছে। আপনি দেখবেন কিছুদিন আগে কোরবানির ঈদে কোনো একটা নিউজ পেপার হচ্ছে এই ধরনের একটা নিউজ করেছিল যে দেশে গরু ছাগলের সংখ্যা বাড়ছে দিন দিন। বাট এটা কি ধরনের একটা গণমাধ্যম প্রচার করতে পারে? এই ধরনের চিন্তা কি আমাদের আসলে করা উচিত? আমাদের চিন্তাধারা হওয়া উচিত আচ্ছা আমরা কিভাবে জিনিসপত্রকে আরো বেশি হচ্ছে আমার দেশের মানুষের জন্য হেল্পফুল করব। কিন্তু গণমাধ্যম এখন অনেক ট্রেন্ড বেসিসে চলে গেছে। কেন? কারণ আপনাকে কোনো না কোনোভাবে এই ব্যবসায়িক গোষ্ঠী আপনাকে দাবিয়ে ফেলবে, কারণ ওরা শুধুমাত্র সেইগুলোই প্রচার করতে চায় যেগুলো ওদের ব্যবসায় তাদেরকে সাহায্য করবে। লাস্ট আলোচনা, সেটা হচ্ছে এই ব্যবসায়ীরা, আপনি এরকম ভাবতে পারেন যে আসলে রাজনৈতিক দলগুলো হচ্ছে আপনার এই ব্যবসাকে হচ্ছে কন্ট্রোল করে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আপনি চিন্তা করেন একজন স্বতন্ত্র রাজনীতিবিদ যে হচ্ছে নিজে থেকে রাজনীতিতে হয়তো আসতেছে, তার টাকা পয়সা নেই, তাকে টাকা কে দিবে? সে যদি একজন ব্যবসায়ীর কাছে গিয়ে নিজেকে ঠিক মতো প্রেজেন্ট করতে পারে, তখন হয়তো ব্যবসায়ী তাকে কিনে ফেলবে। ইভেন এটার ভাইস ভার্সা রূপও আমরা দেখি। ভাইস ভার্সা রূপটা কেমন? একজন ব্যবসায়ী যে অনেক বেশি হচ্ছে তার প্রভাব বিস্তার করতে পারছে, পরে সে হয়তো দেশের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে গিয়েও সে এরকম একটা বলবে যে দেখেন আমি তো আপনাকে বিভিন্নভাবে সাহায্য দেই, ব্যাকআপ দিচ্ছি, আপনি আমাকে এখানে একটা পদ দিয়ে দেন। তখন সেই টেন্ডারের টাকাগুলো সে নিজের কাজে ব্যবহার করে। অর্থাৎ সব জায়গায় ব্যবসায়ীরা নিজেদের চিন্তা সবার আগে রাখে, দেশের রাজনৈতিক পরিস্থিতি যার খাট যাক, দেশের মানুষ যা খুশি তা করুক, সেটা নিয়ে তাদের চিন্তায় আসে না। এখন দেখুন রাজনীতিবিদদের একটা প্রভাব সকল জায়গায় থাকবে, এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু প্রধান কারণটা কি সেটাই আমাদের আজকে আইডেন্টিফাই করার বিষয় ছিল। এবং আমরা আমাদের তিনজনের বক্তব্যে আজকে এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এই ব্যবসায়ী গোষ্ঠীগুলো যেভাবে প্রত্যেকটা টিভি চ্যানেলকে, যেভাবে প্রত্যেকটা নিউজ পেপারকে ওন করছে, সেন্সরশিপ করে আপনার কাছে বিভিন্ন জিনিস প্রচার করছে, সেটা আমাদের আজকের গণমাধ্যমের স্বাধীনতার প্রধান অন্তরায়। ধন্যবাদ। সরকার দল বারবার বলে যাচ্ছেন যে বর্তমানের কর্পোরেশনগুলো অনেক বেশি আত্মকেন্দ্রিকতা এবং কর্পোরেশনগুলো তাদের সবকিছু কন্ট্রোল করতে চাওয়ার মানসিকতা দিয়ে তারা হচ্ছে গণমাধ্যমকে কন্ট্রোল করেন। দেখুন মান স্পিকার, খুব সাধারণ একটা জিনিস, আপনার একটা কর্পোরেশন বা আপনার একটা কর্পোরেট হাউস, আপনার কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তার ভিতরের কি স্ক্যান্ডাল বা তার ভিতরে সে কোন ধরনের দুর্নীতিগুলো করছে বা সে কোন ধরনের দুর্নীতিকে আশ্রয় করে সে তার লোকবল নিয়োগ দিচ্ছে বা তার ব্যবসায়িক যে মুনাফাগুলো অর্জন হচ্ছে সেগুলো আসলে কোন প্রসেসে আসছে, এই ভিতরের ব্যবসায়িক জায়গাগুলোর ভিতরের খবরগুলো কিন্তু গণমাধ্যমের কাছে, অর্থাৎ মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে অ্যাক্সেস কিন্তু এগুলোর খুব কম। কিন্তু মাননীয় স্পিকার, আপনি দেখুন যে আপনার দেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনার দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল বা হতে পারে আপনার দেশের বিরোধী দল, এই রাজনৈতিক দলগুলো অর্থাৎ রাজনীতির সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত যে মানুষগুলো, তাদের কাছে কিন্তু মাননীয় স্পিকার এই তথ্যগুলোর অ্যাক্সেস অনেক বেশি। অর্থাৎ এই রাজনৈতিক দলগুলো বা এই আপনার রাজনৈতিক সংশ্লিষ্ট কোনো মানুষ যদি চান যে তাদের আসলে কোনো ব্যবসায়িক কর্পোরেশন কি ভুল করছেন বা কোথায় তারা আসলে গন্ডগোলটা পাকাচ্ছেন, তারা তাদের সদিচ্ছা দিয়ে কিন্তু অবশ্যই মিডিয়ায় হচ্ছে ওই ব্যবসায়িক কর্পোরেশনগুলোর এই ৯/৬-এর খবর, আর্থিক কেলেঙ্কারির খবর, যৌন কেলেঙ্কারির খবর, এগুলো সবগুলো প্রকাশ করতে পারেন। এই অ্যাক্সেসটা মাননীয় স্পিকার সাধারণ মানুষের থেকে অনেক বেশি হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর। কিন্তু এই রাজনৈতিক দলগুলো কেন এটি করেন না? এই রাজনৈতিক দলগুলো সাধারণত এটি করেন না কেন? কারণ দেখেন, রাজনৈতিক দলগুলোর আসলে তারা কি চান? তারা চান আসলে ক্ষমতা, তারা চান ক্ষমতায় টিকে থাকতে, ক্ষমতায় যে মানুষের সেবা করতে বা যেটাই হোক, এখন নিব না। আর মাননীয় স্পিকার, আপনার এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, বড় গ্রুপগুলো কি চায়? এরা হচ্ছে পুঁজিবাদী পৃথিবীতে প্রফিট ম্যাক্সিমাইজেশন চাই। খুব সিম্পল, এখন সবসময় এই ব্যবসায়িক গ্রুপগুলো আসলে সেটাই চিন্তা করে যে কোন দল আসলে ক্ষমতায় আসলে তাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনের পথে সে বাধা হবে না,
কোন দলের কাছে তারা কাজ করলে তাদের প্রফিটটা সবচেয়ে বেশি তারা ম্যাক্সিমাইজ করতে পারে। এবং মাননীয় স্পিকার, একইভাবে এটা ভাইস ভার্সাও হতে পারে। আপনার ওই রাজনৈতিক দলগুলোও দেখে যে আসলে আমি যখন ক্ষমতায় যাব তখন আসলে কোন দলটা আমার পক্ষে কথা বলতে পারে, কোন দলটা আমাকে আমার রাজনৈতিক দলটা চালানোর জন্য কিছুটা ফান্ডিং দিতে পারে, আমার প্রচারণার জন্য কিছুটা ফান্ডিং দিতে পারে, কোন গ্রুপটা, সেই গ্রুপটাকে আসলে ওই দলটা রাজনৈতিক দলটা XYZ যখন ক্ষমতায় যায় তখন তাকে ফান্ডিং দেওয়া ওই ব্যবসায়িক গ্রুপগুলোর বিরুদ্ধে কোনো ধরনের কোনো নিউজ কোনো মিডিয়া প্রকাশ পায় না। কেন? কারণ ওই রাজনৈতিক দল চায় না মাননীয় স্পিকার, খুব স্বাভাবিক। ওই রাজনৈতিক দল কখনোই চায় না যে ওইখানে যে আসলে আমার ফান্ডিংটা আটকে যাক বা ওখানে যে আমি আসলে আমার রাজনৈতিক দলের প্রচারণাটা করতে পারবো না। অর্থাৎ যখন প্রধান অন্তরায় নিয়ে বিতর্ক হয় মাননীয় স্পিকার, তখন অবশ্যই আসলে আপনার এই রাজনৈতিক পরিবেশের যে প্রবলেমটা এইটাই সবার আগে আসে। মাননীয় স্পিকার দেখুন, আরেকটি জিনিস নিয়ে তারা প্রথম থেকে কথা বলে যান, সেটি হচ্ছে যে ফান্ডিং। যেহেতু এই বড় বড় ব্যবসায়িক গ্রুপগুলো এই মিডিয়া হাউসগুলোকে ফান্ডিং করে, সেহেতু তাদের ভাষ্য মতে মিডিয়া হাউসগুলো এই ব্যবসায়িক গ্রুপগুলোর বাইরে যে কোনো নিউজ প্রচার করতে পারবে না। মাননীয় স্পিকার দেখুন, আপনি যদি এই বিতর্কটা আজ থেকে 15-20 বছর আগে দাঁড়িয়ে করতেন তখন অবশ্যই এটি আমরা মেনে নিতাম। কিন্তু বর্তমানের সময়টা দেখুন, আপনি বর্তমান সময়ে আপনি প্রচুর পরিমাণে ইউটিউব, ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়া বেসড নিউজগুলো আমরা অনেক বেশি দেখতে পাই মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, আমার দলের নেতা যে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টটা নিয়ে কথা বলেন, সেইখানে কিন্তু একদম একটা জরিপে স্পষ্টভাবে বলা আছে যে আপনার বাংলাদেশের 80% মানুষ চায় গণমাধ্যমটা স্বাধীন হোক। অর্থাৎ আপনার বাংলাদেশের 80% মানুষ চায় সঠিক তথ্যটা পেতে, সঠিক সংবাদটা পেতে। এখন যেহেতু আপনার অনেক বেশি সাবস্ক্রাইবার বেসড, আপনি ইউটিউব বেসড, ফেসবুক বেসড নিউজগুলো আপনি প্রচার করতে পারেন, তাহলে এই জিনিসগুলো এখন নিব না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই জিনিসগুলো অর্থাৎ ফেসবুকে বা ইউটিউবে সঠিক সংবাদ প্রচার করার মাধ্যমে কিন্তু মাননীয় স্পিকার এই মিডিয়া হাউসগুলো, সংবাদপত্র বলেন, টিভি বলেন, এদের খুব তাদের টাকা উপার্জনের একটা খুব বড় হাতিয়ার এটা হতে পারে। ফেসবুকের মাধ্যমে মনিটাইজেশন, ইউটিউবের মাধ্যমে মনিটাইজেশনের মাধ্যমে তারা টাকা ইনকাম করতে পারেন। অর্থাৎ তারা যে বারবার বলেছেন যে আসলে আপনি শুধুমাত্র স্পন্সরশিপের উপর নির্ভরশীল মিডিয়া হাউসের কাছে, একেবারেই ভুল কথা। অর্থাৎ এইখানে মিডিয়া হাউসগুলো কেন আসলে তারা যে নিউজগুলো প্রচার করতে চায় কোনো ক্ষেত্রে সেগুলো করতে পারে না, কারণ ওই যে সরকার যে আসলে বা ওই আপনার বিরোধী দল বা আপনার ক্ষমতাসীন রাজনৈতিক দল যাদের হাতে রাজনৈতিক প্রভাবটা বেশি, তারা আপনাকে ওইখানে করতে দেয় না। মাননীয় সভাপতি দেখুন বর্তমানে কি হচ্ছে, বর্তমান সময়ে আমরা দেখেছি প্রায় 1 বছর হয়ে যাচ্ছে জুলাই বিপ্লবের। এর মধ্যে যে আপনার গণমাধ্যমগুলো পুরোপুরি স্বাধীন হলো কিনা বা কতটা স্বাধীন হলো, উত্তর হচ্ছে গণমাধ্যমগুলো এখনো সেই পরিমাণে স্বাধীন হতে পারেনি। কেন পারেনি? কারণ এদের মধ্যে সেই মবের ভয়টা আছে মাননীয় স্পিকার, যে আমি যদি একটা নিউজ প্রচার করি এবং সেই নিউজটা বর্তমানে যে পপুলিস্ট রাজনৈতিক দলগুলো কাজ করে, পপুলিস্ট কিছু গ্রুপ কাজ করে, এই পপুলিস্ট গ্রুপগুলোর ইন্টারেস্টের বাইরে যায়, তাহলে তারা একটা মব ক্রিয়েট করে আমার পত্রিকা অফিস ভেঙে দিবে। আমরা ডেইলি স্টারের পত্রিকা অফিস ভাঙচুর করতে দেখেছি, প্রথম আলোর পত্রিকা অফিস ভাঙচুর করতে দেখেছি। অর্থাৎ এই মবগুলোকে কিন্তু আপনার সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না এখনো। আপনার এই মবগুলোকে যদি আপনার সরকার নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে অবশ্যই 15 সেকেন্ডে শেষ করবো, এই মবগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে অবশ্যই মাননীয় স্পিকার আপনার এখন গণমাধ্যমের স্বাধীনতা স্বৈরাচারের পতনের পরে আরো অনেক বেশি বৃদ্ধি পেত, কিন্তু সেটা আসলে বৃদ্ধি পায়নি মাননীয় স্পিকার। এবং ওখানেই আসলে আপনার রাজনৈতিক দলগুলোর ক্ষমতা, যে তারা আইন প্রয়োগ করে বা তারা বিভিন্ন অ্যাক্টকে পাস করার মাধ্যমে তারা একটা টুল তৈরি করতে পারে, যে টুল তৈরি করার সক্ষমতা আসলে বড় ব্যবসায়িক গ্রুপগুলোর নেই। অর্থাৎ এখানে গণমাধ্যমের স্বাধীনতার পথে প্রধান অন্তরায় অবশ্যই রাজনৈতিক পরিবেশ। সেটা আসলে ওইখানেই বেশি মিল মোহাব্বত থাকাটা আসলে খুব খারাপ জিনিস। এবং আমরা আসলে আমাদের যেটা বলছিলাম ফোর্থ স্টেট, ফোর্থ পিলার, সেটা কি আসলে আমরা নষ্ট করে ফেলেছি। দেখেন, মেইন ইস্যুটা হচ্ছে আসলে ব্যবসায়ীদেরকে, আমার ধারণা এই সরকার ব্যবসায়ী বান্ধব সরকার, ব্যবসায়ীদেরকে তারা সাপোর্ট করতে চায়, কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে সব ব্যবসায়ী আসলে খারাপ। ব্যবসায়ীদের কিন্তু আপনাদের চিন্তা করতে হবে, 2 ধরনের ব্যবসায়ী আছে। এক ধরনের ব্যবসায়ীরা প্রফিট করে রাষ্ট্রের আইন মেনে তারা ব্যবসা করতে চায়, কর্মসংস্থান তৈরি করতে চায়। আরেক ধরনের ব্যবসায়ীরা আছে যারা আসলে ব্যাংক থেকে টাকা লুটপাট করে সাধারণ মানুষের ডিপোজিটের টাকা নিয়ে তারা আসলে দেশ থেকে টাকা পাচার করে। আপনি যদি দেখেন, আজকে একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, বাংলাদেশের ব্যবসায়ী কোন কোন মিডিয়া আসলে কোন কোন ব্যবসায়ীদের হাতে আছে। আমি কারো নাম বলতে চাচ্ছি না, কিন্তু আপনারা সবাই জানেন বেশিরভাগ ব্যবসায়ী, বেশিরভাগ মিডিয়া আইদার ব্যাংক খেলাপি, ঋণ খেলাপি, অথবা জমি দখল করে তারা মিডিয়া নিয়েছে। তো এই জিনিসটা ব্যাংক খেলাপি সরকারের সহায়তা ছাড়া হয় না, জমি দখলও সরকারি সহায়তা ছাড়া হয় না। তাহলে এই জিনিসটা আসলে তারা নিজেরাই বড় বড় মিডিয়া তৈরি করে ফেলেছে, এখন সরকারকে তারা কন্ট্রোল করছে। ব্যাপারটা আসলে এত সহজ না। তাদেরকে সরকার বা রাজনৈতিক দলগুলোই
তাদেরকে প্যাট্রোনাইজ করেছে এই দুর্নীতি করার জন্য, টাকা পাচার করার জন্য, জনগণকে শোষণ করার জন্য, এবং দে হ্যাভ বিকাম পার্ট অফ দ্য এক্সটেন্ডেড গভর্নমেন্ট। তো আমার কাছে মনে হয় সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এত বড় একটা পরিবর্তনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, আমরা মনে করি আগামী দিনগুলোতে সরকার এবং মিডিয়া তারা একজন আরেকজনের এগেনস্টেই থাকবে, দরকার হলে তাদের মধ্যে এত মিল মহব্বত যাতে না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনাদের কি মনে আছে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন রাজনীতি নষ্ট হয়ে গেছে। এটি কি রাজনীতি নষ্ট হয়েছে, না বাবু সুরঞ্জিত সেনগুপ্ত নষ্ট হয়েছেন? রাজনীতিকে দোষারোপ করা খুব সহজ এবং খুব ক্লোজ টার্গেট। আমি বলছি না রাজনীতি ধোয়া তুলসী পাতা, রাজনীতির প্রোগ্রেসিভ লোক আমরা চাই না, কিন্তু কোথায় কোথায় রাজনীতিবিদদেরকে দোষারোপ করা, কোথায় কোথায় রাজনীতিকে দোষারোপ করা, এটি আমাদের একটি রোগে পরিণত হয়েছে, কারো কারো ব্যবসায় পরিণত হয়েছে। আমাদের এই জিনিসটা নজর রাখতে হবে। বিরোধী দলীয় নেতা বলছিলেন যে রাজনীতি ব্যবসাকে চালান। আমরা 4 দশক আগে সংসদে দেখেছিলাম আইন প্রণেতা কারা হয়েছিলেন, আর বিগত 3টি অনির্বাচিত সংসদে আইন প্রণেতা কারা হয়েছিলেন। ব্যবসায়ীরা 80% আইন প্রণেতা হয়েছিলেন, তারা আইন প্রণয়ন করেছেন, তারা নিজেদের পক্ষে আইন করেছেন, তারা ব্যাংকের লাইসেন্স কিভাবে হবে, টিভির লাইসেন্স কিভাবে হবে ঠিক করেছেন, এবং তারাই এর জন্য দায়ী। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার নাম উনি বলেছেন, উনি ভুলে গেছেন তোফাজ্জল হোসেন মানিক মিয়ার নতুন নাম মোজাম্মেল বাবু। গণভবনে আমরা মোজাম্মেল বাবু, নাইমুল ইসলাম খান, নঈম নিজাম, শ্যামল দত্ত বলে কিছু অদ্ভুত লোককে সাংবাদিক পরিচয়ে প্রতারণা করতে দেখেছি। আমরা জহির হোসেন চৌধুরী, তোফাজ্জল হোসেন মানিক মিয়া, আহমদুল কবিরের মতো যে মেধাবী সাংবাদিকদের কথা জানতাম, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কেননা ব্যবসায়ীরা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে তাদের প্রতিষ্ঠান দাঁড় করায়নি, তারা এডিটোরিয়াল প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়ে গেছে। আপনি ভাবুন তো, তোফাজ্জল হোসেন মানিক মিয়া বসুন্ধরার গেটের সামনে লাঠিয়াল হিসেবে দাঁড়িয়ে আছেন, এই দৃশ্য আপনি ভাবতে পারেন? আমি তো নঈম নিজামকে ওই অবস্থায় দেখেছি। তার মানে সম্পাদককে তারা পিআরও বানিয়েছেন, লাঠিয়াল বানিয়েছেন, রয়ের সাথে, ডিজিএফ এর সাথে, প্রণব বাবুর সাথে সম্পর্ক করার জন্য পাঠিয়েছেন। আমরা কি একাডেমিক বিতর্ক করব, নাকি মানে রিয়ালিটির বিতর্ক করব? আমাদের মিডিয়ার খুব ভালো উদাহরণের নাম প্রথম আলো এবং ডেইলি স্টার। তাদের ভেতরে কি, তাদের মধ্যে গত 2 বছরে ট্রান্সকম গ্রুপ নিয়ে কোনো রিপোর্ট দেখেছেন? ট্রান্সকম গ্রুপের পরিবারের ভিতরে বিরোধ নিয়ে রিপোর্ট দেখেছেন? কোন রাজনীতিবিদ তাতে বাধা দিয়েছেন? কোনো রাজনীতিবিদ তাতে বাধা দেন নাই। আমার ধারণা রাজনীতির লোকরাও জানতে চান ট্রান্সকম গ্রুপে কি ঘটেছে। লতিফুর রহমানকে আমরা সম্মান করি, কিন্তু আমরা জানতে চেয়েছিলাম প্রথম আলো ন্যায়নিষ্ঠভাবে পাঠকদের কাছে জবাবদিহিমূলক সংবাদপত্র দাঁড় করাতে পারে কিনা। এটি একটি ভালো উদাহরণ, ট্রান্সকম গ্রুপ এবং প্রথম আলো এবং ডেইলি স্টার। কিন্তু উদাহরণটি টানছি যাতে করে বসুন্ধরা এবং অন্যান্য নাম যা বাজারে আসলো তাদের অপকীর্তিটা আমরা বুঝতে পারি। আমাদের সময় হয়েছে গণমাধ্যমের এই চরিত্র থেকে গণমাধ্যমকে বের করে গণতন্ত্রের পক্ষের সহায়ক গণমাধ্যম দাঁড় করানোর। রাজনীতিবিদরা তাকে নিশ্চিতভাবে সহযোগিতা করবে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে দুটো কথা বলি, আশা করছি সরকারি দল মেনে নেবে কনভেনশনের বাইরে যেয়ে। আমাকে এখানে স্পিকার হিসেবে আনার পিছনে আমার ধারণা, আয়োজকদের কিছুটা ধারণা আছে যে আমার পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল বাংলাদেশের সংবিধানে মিডিয়ার যে ফ্রিডমটা আছে অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট, সেটা স্টেটটা নিয়ে আলোচনা। সো 3 বছর গবেষণা করেছি, অনেক কিছু বলতে পারিনি। গবেষণার বিষয়বস্তু ওখানেই হচ্ছে মূল সমস্যাটা, যে সব কিছু বলা যাচ্ছে না। তো সেই ফ্রিডমটা আর আমাদের নতুন বাংলাদেশে ইনশিওর্ড হবে কিনা, এখানে একটুখানি যেটা আমি বলছি যে এখানে দুটো বিষয় যেটা এসেছে, রাজনৈতিক পরিবেশ। মিডিয়ার আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী নেতা ওনারাও জানবেন যে মিডিয়ার 4টা থিওরি আছে, 4 থিওরিজ অফ দ্য প্রেস বলে। সিবা চ্যাটেল যেটা বহু বছর আগে প্রস্তাব করেছিলেন, তার মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এটা 1 নাম্বার আর 3 নাম্বার, অথরিটারিয়ান থিওরি অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরি। বাট মাঝখানে যেটা লিবার্টারিয়ান থিওরি, যেটা ডেমোক্রেসির সৌন্দর্য, সেই জায়গাটাতে আমরা কখনো আপগ্রেডেড হতে পারি নাই আজ পর্যন্ত। এই অথরিটারিয়ান থিওরি যেটা আমরা আমাদের জন্মলগ্ন থেকে দেখে আসছি,
সেখান থেকে ডেমোক্রেসির আমরা বারবার, ইভেন আমি যখন আমার পিএইচডি গবেষণা করি 2008, 9, 10, তখন আমি বলেছি বাংলাদেশের ডেমোক্রেসি তার চাইল্ডহুড ক্রস করছে, তো বড় হবে কবে। তো সেই জায়গাটা মাথায় রেখে তখন বলেছিলাম যে অথরিটেরিয়ান থিওরি থেকে লিবার্টারিয়ান থিওরিতে আপগ্রেডেশন বাংলাদেশে কখনো হয়ে ওঠেনি। আমরা যেটা নিয়ে কথা বলছি, এই ব্যবসায়ী গ্রুপ থেকে শুরু করে, এটা হচ্ছে 1943-তে যে হাচিন্স কমিশন হয়েছিল আমেরিকাতে, যেটার প্রস্তাবনায় সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরিটাকে আপহোল্ড করা হয়েছিল। ওখানে মূলত এই বিষয়টা এসেছিল, যেখানে আমেরিকান কনস্টিটিউশন তার ফার্স্ট অ্যামেন্ডমেন্টে বলেছিল যে কংগ্রেস শ্যাল মেক নো ল অ্যাব্রিজিং ফ্রিডম অফ দ্য প্রেস। তারা কোনো ধরনের অথরিটি রাখে নাই মিডিয়া ফ্রিডমকে কাঁটেল করার জন্য। তো সেই জায়গাটাতে মিডিয়া এতটাই স্বাধীনতা ভোগ করেছে এবং এতটাই লিবার্টারিয়ান থিওরিতে তারা হাইয়েস্ট পিকে উঠেছিল, তখন কথা উঠেছিল যে মিডিয়ার এখন প্রয়োজন হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি থিওরিটাকে আপহোল্ড করা, যে সমাজের প্রতি যে তার দায়িত্ববোধ আছে সেই জায়গা থেকে কাজ করা। তো মিডিয়া যদি ফ্রিডমটা এনশিওর না হয়, উই ক্যানট এক্সপেক্ট দ্য মিডিয়া টু বি রেসপন্সিবল। তো সেই জায়গাটাতে মূল মাঝখানের যেটুকু বাদ পড়ে গেছে, যে আমরা ব্যবসায়ী গ্রুপগুলোকে দায়ী করব, অথরিটারিয়ান যে অ্যাটিটিউড আছে সরকারের সেগুলোকে দায়ী করব, এটার ভিতরে সেন্সরশিপের কথা এসেছে, সেলফ সেন্সরশিপের কথা এসেছে। বাট আমাদের আসলে মূলত নতুন বাংলাদেশে যেটা নিয়ে ভাবতে হবে, যে আমার এই অথরিটারিয়ান থিওরি থেকে আমাকে লিবার্টারিয়ান থিওরিতে আপগ্রেডেড হতে হবে, এবং এই মিডিয়া ফ্রিডমটাকে আমাদের এমন একটা জায়গায় নিতে হবে, যেটাকে আমি বারবার বলছি যে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে এখানে, যে মিডিয়াকে আমাদের বিরোধী দলীয় নেতা যেভাবে বললেন যে ফোর্থ স্টেট অফ দ্য স্টেট, যে চতুর্থ স্তম্ভ হিসেবে ও সরকারের বিপক্ষে কাজ করার কথা না, সরকারের পক্ষে সরকারের ভুলগুলো ধরিয়ে দিয়ে সরকারকে রাইট ট্র্যাকে রাখবার ভূমিকাই মূলত মিডিয়া পালন করে। এবং লিবার্টারিয়ান থিওরি তার পুরোটাই সাপোর্ট করে যে ইফ মিডিয়া ইজ নট ফ্রি, মিডিয়া যদি তার ফ্রিডমটা অ্যাবসলিউটলি এক্সারসাইজ করতে না পারে, তাহলে আসলে সরকারের জন্যই সেটা ভালো হয় না। সেটা আমরা ইতোমধ্যে দেখেছি গত 17 বছরে যা ঘটেছে, যেটাকে আমরা ফ্যাসিজম বলছি, যার পতন হয়েছে। এই ফ্যাসিজম তৈরিতে মিডিয়ার বিশেষ ভূমিকা ছিল। এই মিডিয়ার সেটা অলরেডি উঠে এসেছে। কাজে আমার বক্তব্য হচ্ছে, এই ছায়া সংসদে আজকে যে আলোচনা হয়েছে সেখান থেকে আমার অনুরোধ থাকবে, আমাদের সামনে উপবিষ্ট আছেন ভবিষ্যৎ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ, ওনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশে গণতন্ত্রের সেই সৌন্দর্য যেন ফিরে আসে, অন্তত অথরিটারিয়ান থিওরি থেকে লিবার্টারিয়ান থিওরিতে যেন মিডিয়া আপগ্রেড করতে পারে। তারপর কোনো একদিন আবার এরকম কোনো এক ছায়া সংসদে আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।